পার্থদা, প্রথমেই যে কথাটা বলার, যে বেহালা জুড়ে একটা গুঞ্জন যে পার্থ চট্টোপাধ্যায় বেহালায় আবার যাতায়াত শুরু করবেন। গুঞ্জন না, তারা শুভানুধ্যায়ীরা, আমার প্রিয় সহকর্মীরা স্বভাবতই উদ্গ্রীব যে তারা স্বাস্থ্য সম্পর্কে জানতে চায়, আমি কবে কর্মক্ষম হব শারীরিকভাবে। সেই উদ্বিগ্নতা থেকেই তারা খোঁজ খবর নেয়। আমি কিন্তু এই ফাঁকে বলে রাখি, শুধুমাত্র রাজনৈতিক চিন্তা ভাবনার সঙ্গে সহমত হওয়া লোকরা নয়, তার বাইরেও আমার পরিচয় তো নিশ্চয়ই একটা আছে, পারিবারিক পরিচয়ও আছে। তারা দেখতে চায়, দেখতে চায় কি হিসেবে দেখতে চায়? সশরীরে আমাকে দেখতে চায়। তো আমি আমার যারা চিকিৎসা, যাদের সেই ডাক্তার মণ্ডলী, প্রথম দফার ডাক্তার মণ্ডলী তো আর হস্তে আঘাত পাওয়ার পর, অপারেশন হওয়ার পর একটা পরিস্থিতি, নাই তো আমি ঠিকই করেছিলাম যে 7ই ডিসেম্বর সবাইকেই বলেছিলাম যে আমি বেহালার যাব। বেহালায় যাব মানে আমার নিজের কেন্দ্রে যাব, আমার কর্তব্যও তাই, আর দায়বদ্ধও তাই। মূলত এই কারণেই যাব। আমি একটা লিফলেটও দিয়েছিলাম এর মধ্যে, তার প্রস্তুতি হিসেবে। তারপর সার্বিক উন্নয়নের অনেক কোথাও কোথাও ধরে রাখার যে ব্যবস্থা ছিল, সেই ধরে রাখার ব্যবস্থাটা কোথাও কোথাও কোনো কোনো জায়গায় তার ছন্দপতন ঘটেছে বলে তাদের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। কবে নাগাদ আমরা পার্থ চট্টোপাধ্যায়কে বেহালায় দেখতে পাবো? আমি এখন ফিজিওথেরাপির প্রথম পার্টে আছি। আমি তাদেরকে অনুরোধ করেছিলাম যে আমি এই বর্তমান প্রায় 80% কেন 90% শারীরিক সুস্থতা আছে, 100% মানসিক বল আছে, সে তাকে সঙ্গে করেই সম্বল করে নিয়েই। আর আমার 25 বছর যারা আমাকে একই কেন্দ্র থেকে 5 বার জিতিয়েছে, আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে তাদের হাত থেকে। আমি শুধু তাদের কাছে গিয়ে বলতে চাই, আমি তোমাদেরই লোক। না, নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায়ের মতো একজন গুরুত্বপূর্ণ নাম, তার বিধানসভা কেন্দ্রে আপনি আবার যাবেন। আপনি কি নির্বাচনে দাঁড়াবার কোনো প্রস্তুতি নিচ্ছেন? তখন এটা সময়, আমি কালকেও আরেকটি সংবাদ মাধ্যমকে বলেছিলাম যে এটা যেহেতু আমার শরীর এবং সুদীর্ঘদিন কারাবাসের পর বেল পেয়ে মুক্ত হয়, আমার কাছে 3টে প্রায়োরিটি লিস্ট আছে। প্রথম প্রায়োরিটি লিস্ট হচ্ছে আমার স্বাস্থ্য, সক্ষমতা। আমি সেটাকে প্রায় 90% ঠিক করে নিয়েছি। দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে আইনগত জটিলতা, তার মোকাবিলা করা এবং তার গভীরে গিয়ে যে মিথ্যা অপবাদে আমাকে জড়িত করা, তার মোকাবিলা করা। আর 3 আমার প্রায়োরিটি হচ্ছে রাজনৈতিক পর্যালোচনা করা, যেটা আমার প্রায়োরিটি লিস্টে 1 হওয়া উচিত ছিল। রাজনৈতিক পর্যালোচনা,
পরিস্থিতির পর্যালোচনা। তাই আপনার প্রশ্নটা তৃতীয় প্রায়োরিটিতে আছে। এই মুহূর্তে আমি ঠিক করিনি যে আমি সিদ্ধান্ত নেওয়ার মতন সময় আসেনি। সময়ই ঠিক করে দেবে কী করবো না করবো। একটা কথা হচ্ছে আমার কাছে আরেকটা জিনিস না খুব অবাক লাগে। ধরুন আমি যে সমস্ত সময়কালে আমার ছোটবেলা আমার মা কোলে করে নিয়ে গিয়েছিল পদ্মজা নাইডুর কাছে। তখন অতুল্য ঘোষ বলে একজন ভদ্রলোককে প্রথম চিনে আমি তার কোলে বসেছিলাম। বলে বললাম, তোমার চশমাটা খোলো না, কেন কালো চশমাটা পরে আছে? সেই লোকটা কিন্তু কোনোদিন মন্ত্রী হয়নি। তার পরবর্তীকালে বামপন্থী যদি ধরেন, তার বামপন্থী প্রমোদ দাশগুপ্তকে আমি কোনোদিন মন্ত্রী হতে দেখিনি, অনিল বিশ্বাসকে আমি কোনোদিন মন্ত্রী হতে দেখিনি, বা বিমান বসুকেও আমি কোনোদিন মন্ত্রী হতে দেখিনি। কিন্তু তাদের রাজনৈতিক নেতা হিসাবে, সামাজিক নেতা হিসাবে তাদের প্রতিষ্ঠা তো আছে। তা তো পরিষদীয় বা সংসদীয় রাজনীতিতে উপস্থিত না হোক, সমাজ গঠনে রাজনৈতিক চিন্তার মধ্যে দিয়ে তো তারা আছে। ধরুন চারু মজুমদার একটা সময়ের বিখ্যাত নাম, তার নাম তো লোকে স্মরণ করে। সে তো কোনো মন্ত্রী ছিল না, এমএলএ ছিল না, এমপি ছিল না। কিন্তু আপনি গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, তারপরে মাঝখানের যে পর্বটা, যে অপবাদের কথা আপনি বলছেন, এই পর্বটা একটা রয়েছে আপনার রাজনৈতিক জীবনে, যেখানে বহু ক্ষেত্রে মানে আপনি ভিলেন। এক, দুই হচ্ছে যে দুর্নীতির শুধু অভিযোগ নয়, টাকা উদ্ধার এবং আরো বিষয়ে এই দৃশ্যের অভিঘাত, এগুলো পেরিয়ে কি আসতে পারবেন আমি কোনো মন্তব্যই করব না, এ বিষয়ে কোনো মন্তব্যই করব না। মিডিয়া তার নিজস্ব প্রয়োজনে তাদের হাউসের বাণিজ্যিক বিষয়গুলো ঠিক করে। আমার তো পুরোপুরি অজানা তারা কি করেছে, তারা কি দেখিয়েছে, তারা কি অভিপ্রায় দেখিয়েছে। সুতরাং আমি এই বিষয়ে এখন আইনগত দিক বলেই কোনো মন্তব্য করব না। একটা কথা হলো যে এই যে পার্থদা আছেন, শারীরিক যে অসুস্থতা কাটিয়ে অনেকটাই উঠেছেন, এই গোটা পর্বে আপনার দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, শীর্ষ নেতৃত্ব কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ রেখেছেন? উল্টো দিক থেকে একটা কথা বলি, আমি কি তাদের সঙ্গে যোগাযোগ রেখেছি বা সুযোগ হয়েছে? রাখার ইচ্ছা ছিল? সেই দিনগুলো তো কেটে গেছে, আর এখন নতুন করে কি বলবো। মানে তৃণমূল অতীত? তৃণমূল কেন অতীত হবে? যে দলের আমি, আপনার কাছে বলছি, আমার কাছে কখনোই কোনো, অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে অতীত নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার বাস্তব দলের প্রতি আমার আনুগত্য ছিল বা আছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার পুত্রসম, তাকে মানুষ করেছি, বড় হয়েছে দেখে ভালো লাগে। সে যদি কোনো দিন মুখ্যমন্ত্রী হয় তাতে আমি খুব আশ্চর্য হব না, এবং আশ্চর্য হওয়ার কোনো অবকাশ নেই। মুখ্যমন্ত্রী কি 26-এ? সেটা তো বলবো না, সে তো আপনারা, আমি তো জ্যোতিষশাস্ত্র বিশ্বাসী লোক, কিন্তু বর্তমান অঘটন ঘটে যাওয়ার পর তার উপরে বিশ্বাস হারিয়েছে। এটা রাজনৈতিক যেটুকু অভিজ্ঞতা একটা আঞ্চলিক দলকে রিপ্রেজেন্ট করে, এটা তো কংগ্রেস বা বিজেপি বা কমিউনিস্ট পার্টি, মার্কসিস্টদের মতন বড় দল জাতীয় স্তরে নয়। যদিও আজকে কমিউনিস্ট পার্টি, মার্কসিস্টের অবস্থান লিমিটেড হয়ে গেছে,
কেরলে আছে, কিন্তু পার্টিটা তো উঠে যায়নি। পার্টি তো আছে, কংগ্রেস তো উঠে যায়নি। শক্তি কোথাও হারিয়েছে, কোথাও বাড়িয়েছে। তাতে আমার নিজের মনে হয়েছে যে এই আঞ্চলিক দলগুলোর দৃষ্টি যেদিকে থাকে, যদি স্টালিনের ছেলে লাল পতাকা নিজের পতাকার সঙ্গে জড়িয়ে নেওয়ার পরেও পদাধিকারী হতে পারে সে দলের, রাজনৈতিক সর্বেসর্বায় সে দলের দ্বিতীয় স্থানে থাকতে পারে, তাহলে তো আমার তো কোনো অসুবিধে লাগে না যে তৃণমূলে অভিষেকের রাজনৈতিক উত্থান, এটা তো কোনো অবাক হওয়ার কারণ নেই। এই যে আপনি বেহালায় যাবেন, এক সময় বেহালা মানেই পার্থ চট্টোপাধ্যায় এবং তাকে ঘিরে থাকা অসংখ্য পুরনো কাউন্সিলর। বেহালা তৃণমূল কংগ্রেসের অনেক পুরনো জায়গা। তা এই কাউন্সিলররা, মানে যারা কর্মকর্তা, যারা ভোটটাকে নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, বা কর্মীরা, তারা কি পার্থ চট্টোপাধ্যায়কে যোগাযোগ করেছেন? সাংগঠনিক প্রশ্নের উত্তর দেব না, কেননা কারা করেছেন কারা করেননি এটা কেউ কেউ কেন্দ্রীয় সংস্থার ভয় করেনি, কেউ কেউ দলের আভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য হয়তো পদ হারানোটাকে জরুরি বলে মনে করেছেন, তাই সশরীরে হাজির। ভয়। আমি একটা কথা বলা দিয়ে খুব মনে পড়ছে, বুঝলে সৌরভ, যেন সেই সময় তুমি কত বছর ছিলে। 98 সালে যখন এই পার্টির জন্ম হয় তৃণমূল কংগ্রেসের, তখন আমি কিন্তু চাকরি করতাম, কিন্তু যোগাযোগ ছিল, যেমন কংগ্রেসের সঙ্গে যোগাযোগ ছিল, তেমনি আমি খুব বামপন্থীদের সুনজরে আসার সুযোগ হয়েছিল আমার। তো তখন চাকরি পায়ে গোপনে গোপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে, তো আমি তো চিরকালই ছিলাম কলেজ জীবন থেকে, ও আমার সান্নিধ্যে ছিল। তারপর ও যখন আরও বড় হয়ে গেল, তখন তো কেউ প্রশ্ন করেনি আপনি কেন আপনার সহপাঠী এত, তখন আপনি ছাত্র পরিষদের নেতা ছিলেন, আপনি একজন নেতৃত্বে গঠন করা দলে পতাকা ধরলেন। তার জীবনটা এরকমই। এই তো আগেও বলেছি, যাকে গীতার কথা, যা তুমি নিয়ে এসে তাকে তুমি সঙ্গে নিয়ে এসেছিলে, যে তুমি দুঃখ পাচ্ছ, যা তুমি গড়েছিলে আজ তোমার সেটা নাও থাকতে পারে। 2026 বিধানসভা নির্বাচনটাকে পার্থ চট্টোপাধ্যায়, আজকে বিধানসভার আজকে কিন্তু শেষ দিন, বিধানসভা অধিবেশনেরও শেষ দিন এই পর্বের। আমাকে বই টই সমস্ত কিছুই, বাজেট বক্তৃতার সবই আমার কাছে আছে, আমি তার পর্যালোচনাও করছি। আমি তো অ্যাকুয়ারিয়ামের মাছ হয়ে থাকি না, আমি জলেই, আমার মাছ হিসেবে যেমন জলই তার জীবন, তেমনি অ্যাকুয়ারিয়ামে তো জল থাকে বাড়িতে, আমি অ্যাকুয়ারিয়ামের মাছ হয়ে থাকবো না। জল যদি বিষাক্ত হয় বা জল যদি মনে করে যে, জল বিষাক্ত হলে মাছ মরে যায়, আর কই মাছ হলে ডাঙায় ওঠে। আপনি কোনটা? আমি এখনো পর্যন্ত জানি না যে জল বিষাক্ত হয়েছে কিনা। জল যখন বিষাক্ত বলে মনে হবে, সেই সময় আমি দম বন্ধ করা জলেও থাকি না, অক্সিজেনহীন পাবো না বলে জামা কাপড়ও বদল করি না, কিংবা মনিবের কথায়, যেমন দেখেন না KKR-এর টিমে এ আছে, ওই প্লেয়ারকে ছেড়ে দেওয়া হলো,
আমি এটার মধ্যেও থাকি না, সময় আসলে উপস্থিত হবে। তবে আমি আমার জীবনকে 3টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ছাত্র জীবন, তারপরে হচ্ছে কর্পোরেট লাইফ, তারপরে হচ্ছে গভর্নমেন্টের পদাধিকারী হওয়া, রাজনৈতিক বিরোধী হিসেবে একটা পর্বে, একটা পর্ব কারাবাস, একটা পর্ব শিল্পের অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা। সুতরাং আমাকে মুছে যাওয়াটা খুব সহজ হবে বলে মনে হয় না আমার কাছে। কে আপনাকে মুছে দিতে চাইছে? যারা আমাকে কারাবাসের সময় যেতে আপনি বললেন যে এই করা হয়েছে, ওই করা হয়েছে, আমি সেগুলোর মোকাবিলা নিশ্চয়ই করব। দলের একাংশের কাছে কি আপনি অস্বস্তি? তার জন্য কি দল দূরত্ব আমি রাখছে? দল দূরত্ব বাড়াচ্ছে কি দল ঘনিষ্ঠ হচ্ছে এর প্রশ্নে আমি যাব না। সাংগঠনিক বিষয় নিয়ে আমি কোনোদিনই সংবাদ মাধ্যমে যাইনি। লোকে মানে যেহেতু সেই সংগঠনে কি আপনি ততটা সক্রিয়ভাবে এখন আছেন? আমি নিষ্ক্রিয় তো নই। আমি কি জেলে বসে সংগঠন করতে পারতাম? দল সিদ্ধান্ত নিয়েছে, আমি এখন কারাবাসের পরে এখানে ফিরে এসেছি, আমি অপেক্ষা করে আছি। কিন্তু সাংগঠনিক দুর্বলতা, সাংগঠনিক ব্যর্থতা, সাংগঠনকে দূষণ করে আবার পদলেহন করা, এটা কোনোটার মধ্যেই আমি নেই। আমি আত্মবিশ্বাসী, আমি আনুগত্য আছে, আমার আদর্শের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই কিন্তু আমি দল করতে এই এসেছিলাম। যে আপনি বললেন অপেক্ষা করছি, আপনার প্রত্যাশা কি? আমার আবার তো প্রার্থীর আমার প্রত্যাশা? আমার 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 কোনো রাজনৈতিক লাভ ক্ষতি নেই। আপনি একটা কথা ঠিকই যে আপনি তো কর্পোরেট লাইফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসেছেন। না, লোকে অনেকে এই দলের দ্বিতীয় ইনিংস খেলতে এসছেন, যারা প্রাক্তন আইএএস, প্রাক্তন আইপিএস, প্রাক্তন ব্যাংক কর্মী, সাহিত্যিক। তো আমি তো দ্বিতীয় ইনিংস খেলতে আসিনি, আমি প্রথম ইনিংসেই এখানে এসেছিলাম। আপনাদের স্মরণ থাকতে পারবে, আমার খুব খারাপ পজিশন ছিল না কর্পোরেট। লোকে বলে লোকসানে চলে যেত, আমার লাভজনক সংস্থাতেও সেই পদ পাওয়া নিশ্চিত ছিল, এবং আমি যদি কন্টিনিউ করতাম তা নিশ্চয়ই চেয়ারম্যান পর্যন্ত পৌঁছাতে পারতাম। কিন্তু আমি তো সেটা দেখিনি। আমি আরেকজনকে বলেছিলাম যে আমার আজকে খুব বেশি করে আমার মার কথা মনে পড়ে। মা কিন্তু খুব দুঃখ পেয়েছিলেন, ছুটে এসে বলেছিলেন যে তোর সিদ্ধান্তটা কি আমি মেনে নিতে পারছি না। তো আমি সিদ্ধান্ত নিয়েই তো মাকে সিদ্ধান্তের কথা বলেছিলেন। আজকের বিড়ম্বনাতে সবচেয়ে বেশি মার কথা মনে পড়ে। এই প্রেক্ষাপটে সেইগুলোই। আজ পার্থ চট্টোপাধ্যায় কি সিদ্ধান্ত নিচ্ছেন? এই যে আপনি বেহালায় যাবেন, সক্রিয় হবেন সামাজিকভাবে, পুরনো রাজনৈতিক কর্মীরা তারা ততটা নানা কারণেই আপনার থেকে দূরত্ব রাখছেন। সেটাই বলছিলাম, 98 সালে যখন তৃণমূল জন্ম নিল, কোনো নেতা গিয়েছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে কি টানতে পেরেছিলেন তার দলে নেতা হিসেবে? সমস্ত তার নাম গ্রাসরুট। তৃণমূল নামটা কেন হলো? যে যারা গ্রাসরুটে আছে তারা চিন্তা করে না তারা পদ হারাবে কিনা বা পদ পাবে কিনা, তারা লড়ে যায়।
সেই কারণে কংগ্রেসটা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী খুঁজে পায়নি বলেই প্রায় তার শক্তি ক্ষয়িষ্ণু হয়েছে। তখন তো নেতা ছিল না, তখন তো কর্মীরাই ছিল। তা সেই নেত্রীকে সামনে রেখেই কিন্তু আমি এসেছিলাম। ঠিক 26-এর আগে কি পরিকল্পনা করবেন? আমার কোনো 26, 30, 32, 29 এরকম পাটিগণিত দেখে রাজনীতি করতে আসিনি। পার্থ চট্টোপাধ্যায়কে কি আমরা নির্দল প্রার্থী হিসেবেও দেখে ফেলতে পারি? আমি কোনোদিনই দল থাকি না, আমার সেই বলিষ্ঠতা আছে। আমার নির্দল মানে একটা অপরচুনিস্ট হয়ে যাওয়া। তবে অনেক সময় নির্দলরাও প্রতিষ্ঠা লাভ করেছে। নির্মল চট্টোপাধ্যায় বর্ধমান থেকে দাঁড়াতেন, আপনারা জানেন সোমনাথ চট্টোপাধ্যায়ের তো জানিয়েছিলেন। তবে আমাদের কংগ্রেসের, আমি আর নাম করছি না, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, রাজ্যের প্রধান হয়েছেন, এরাও তো তাদের কোনো কোনো সময় নির্দলের পথ অবলম্বন করেছেন। নির্দলটা আদর্শগত কারণে যদি সে নির্দল হয় এবং মানুষ যদি সে কারণ উপলব্ধি করতে পারে, তাহলে সে তো প্রতিষ্ঠিত দলের বিরুদ্ধেও জয়ী হতে পারে। আমার সেরকম সময় আসেনি, ভাবনাও নেই। এই যে দলের নেতৃত্ব সেভাবে একটা যোগাযোগ আপনার সঙ্গে রাখছেন না। না, আমি বলছি আবার আপনি নির্দল হয়েও যে দাঁড়াবার প্ল্যান তেমনও না। বেহালায় তাহলে পার্থ চট্টোপাধ্যায়কে আমরা কিভাবে পাবো? মানে উনি কি মানুষের সমাজসেবী হিসেবে, বিধায়ক হিসেবে, আমি তাই বিধায়কের শেষ পর্বে তাদের কাছে যাব। আবার আপনি যে 26-এর কথা বলছেন, একটা নতুন নির্বাচনের কথা বলছেন। আগে 21-এর নির্বাচনের যে কটা দিন বাকি আছে, সে কটা দিন বিধায়ক হিসেবে তাদের কাছে পৌঁছাতে চাই। সাড়া পাবেন মানুষের? দেখুন না, এটা তো পারসেপশন। আপনার জল তেষ্টা পেয়েছে, আপনি আধ গ্লাস জল দেখেন না পূর্ণ গ্লাস জল দেখেন, এটা তো নির্ভর করে সেই পারসেপশনের উপর। সাধারণ মানুষকে আপনাকে ফোন করেন, আসেন? যথেষ্ট। সাধারণ মানুষ না, বিরোধী দলের অনেক বড় বড় তাবর নেতারাও যে আমার শরীর সম্পর্কে সম্পর্ক রাখেন জানে। আপনারা প্রশ্ন করে একটু অবশ্য খোঁচান তার ব্যক্তিগত জীবন, তার ভুলে যান যে আমি বিরোধী দলনেতা ছিলাম। আমার চোখের সামনে বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, চোখের সামনে হাসিম আব্দুল হালিম ছিল। তো আমি মনে করি না এই মাপের কোনো নেতা এখন আছে। সেই মাপের নেতাদের সঙ্গে আমার তো গর্বিত হওয়া উচিত। এখন তো এখানে বিরোধী দল মানে বিজেপি, বিজেপির কেউ আপনার সঙ্গে যোগাযোগ করেন? দেখুন, আমি এই রাজনৈতিক প্রশ্নের উত্তর আমি দেব না। আমার কে যোগাযোগ করে, মুসলিম যোগাযোগ করে কিনা, বামপন্থীরা যোগাযোগ করে কিনা, দলের যোগাযোগ করে কিনা, এই সমস্ত সাংগঠনিক রাজনৈতিক প্রশ্ন। মানে যে সংগঠন, আমি অবসরপ্রাপ্ত বিচারপতিও নই, অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্বও নেই। যখন অবসরপ্রাপ্ত হব তখন আসবেন, কথা বলবো। যেমন আপনার একটা সাংবাদিক, একটা ছোট্ট কথা বলছি যে দল আপনাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। আমি শুনিনি। আমি সাসপেন্ডেড হয়েছি, সাংবাদিকরা বলেছে। আপনার কাছে আমার কাছে না, আমার কাছে কমিউনিকেশন থাকলেও আমি সাংগঠনিক প্রশ্নের উত্তর দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করতে চাই না। কিন্তু আপনাকে তো দলের তরফে, মানে দলে তো আপনি এখন আপনার তাহলে সংগঠন না, দলে আমি আছি কি নেই, পতাকা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, বুঝতে পেরেছেন? মেয়ার মেকিং এ স্টেটমেন্ট উইল নট ডু এনিথিং। যখন মানুষ বুঝবে এর হাত থেকে পতাকা কেড়ে নাও, মমতার হাত থেকে কি
জাতীয়তাবাদী, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক পতাকা কিনে নিতে কংগ্রেস পেরেছিল? পারেনি। সিদ্ধান্ত যখন মানুষ কখন নেয়, তখন যদি সেটা সঠিক না হয় সেটা বেঠিক হবে। আমি আবার বলছি, আমি আস্থাশীল মানুষ, আনুগত্য আমার বেস, ফাউন্ডেশন। আমি সেটা আঁকড়েই বেঁচে থাকতে চাই, এবং সততা, বিশ্বাস। আমি আমার আদর্শচ্যুত হয়ে, নীতিহীন হয়ে রাজনৈতিক মুনাফায় বিশ্বাসী নই। আপনি যে মানুষের কাছে যাবেন, সেক্ষেত্রে কি আপনাকে নিয়ে ওঠা বিতর্কগুলোর জবাব দেবেন, লোকের সঙ্গে কমিউনিকেট করবেন? আমি শুধু মানুষের কাছে যাব না, আমি যে সাংবাদিক বন্ধুরা দিনের পর দিন অত্যন্ত সুচারুভাবে বেসহীনভাবে অভিযুক্ত করবার চেষ্টা করছে, তার প্রত্যেকটা ক্লিপস আমি জোগাড় করছি। আমি উপযুক্ত ব্যবস্থা নিশ্চয়ই নেব। আপনি যখন প্রশ্নটা তুললেন, তখন বলি আমি কোনো রকম বেনিয়ম দুর্নীতির সঙ্গে নেই। আমি যতদিন শিক্ষামন্ত্রী ছিলাম 21 পর্যন্ত, না বিচারপতিরা বিচার করেছেন, না কেউ আমাকে জানিয়েছেন। সুতরাং আমি এখনো সহানুভূতিশীল যারা চাকরি হারিয়েছেন বা যারা চাকরি হারাচ্ছেন। আচ্ছা, আমি একটা জিজ্ঞাসা করি, তাহলে কিন্তু ভিলেন বানানো হয় না, আপনারা করেছেন সেটা, এটা তো আমাকে ভিলেন বানিয়েছে না আমাকে হিরো বানিয়েছে, সে সময় ঠিক করে দেবে। নাকি আজকে যারা এই সিদ্ধান্ত নিচ্ছে তারা ভিলেন, সে তো আপনারা ঠিক করেছেন। আপনারা তো, জল তো থেমে থাকে না ভাই, সে আঘাতপ্রাপ্ত হতে পারে, কিন্তু যেখানে পৌঁছাবার সে পৌঁছায়। একটাই বিষয় যে টাকা, এত টাকা। আবার আপনার এ প্রশ্ন আপনি তুলে বিতর্ক তৈরি করতে পারেন, আমি উত্তর দেবো না। তবে আমি এতটুকু বলতে পারি, যেখানে দুর্নীতির সঙ্গে, বেনিয়মের সঙ্গে জড়িত নই, সেখানে যেহেতু এটা বিচারীয় বিষয়, আইনগত দিকের বিষয়, তাই আমি আজকে মন্তব্য করছি না। আমি আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমি বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থাশীল। আমি দোষী নই তো নির্দোষ হব কী করে? আমি তো প্রথম থেকেই বলে আসছি, শিক্ষার বেনিয়ম বা তথাকথিত আপনাদের শিক্ষা দুর্নীতি বলি, যে বাজারমাত করা, এ বিষয়ে তো আমি যুক্ত হতেই পারি না। আমি তো মন্ত্রিসভার একটা সদস্য। আর যে দুর্নীতির অভিযোগগুলো তোলা হচ্ছে, তা একটি স্বয়ংশাসিত সংস্থা, তাদের নিজস্ব চেয়ারম্যান আছে, বোর্ড আছে, তারা। সুতরাং মন্ত্রীকে এড়িয়ে তারা কিছু করেছেন। মন্ত্রীর কি জানার কথা ছিল তা? বাস দুর্ঘটনা ঘটলে বিভাগীয় প্রধানরা যদি ব্যবস্থা না নেন, মন্ত্রীর নিশ্চয়ই সেটা উত্তর দেওয়ার দরকার আছে। সে উত্তরটা আমি দেব। বিচার বিভাগ এর প্রতি আমার সম্পূর্ণ আস্থা আছে। আমি অবসর পেয়ে বলবো না যে আমার অবস্থান খুব সুস্পষ্ট। আমি তো কোনো বিবৃতি দিতে পারতাম না, জেল থেকে আপনারা প্রশ্ন করতেন। আপনারা এও প্রশ্ন সেদিন কেউ করতে বাকি রাখেননি। দল তো আপনার সঙ্গে নেই, আপনি কি দলের সঙ্গে আছেন? আমি সেদিনও বলেছিলাম,
দল কি করেছে আমি জানি না, আমি মনে করি আমি দলের সঙ্গেই আছি। আজকেও আমার সেই অবস্থান, এতটুকু বদলাই। এবং দেখুন, আমি তো এত আর্থিক সুবিধা পাওয়া, অন্য যে সামাজিক সুবিধাগুলোর জন্য মানুষ বড় হতে চায়, তা তো ছেড়েই আমি এসেছিলাম। আমি তো এই সময় আসিনি যে সময় শাসক কুলে জয়েন করেছি। আমি সেই সময় এসেছিলাম যখন একটা এমপি আর 2-4টে এমএলএ। আমার যতদূর মনে পড়ে শোভনদেব চট্টোপাধ্যায়, সঞ্জয় বক্সী, এই জাতীয়, আমার পুরো নাম এখনো মেমোরাইজ করতে পারছি না, ছিল। কিন্তু আমি তো এদের দেখে আসিনি। আমি তো এসেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আমি তো পতাকা ধরে তৃণমূল কংগ্রেস করিনি, যেমন আদর্শগত দিক না ভেবেই সেই সময় ছাত্র পরিষদ করতাম একটা বিশ্বাসে। প্রিয়দা, সুব্রতদা আমার কাছে রোল মডেল ছিল। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই আপনার আমার কাছে মনে হয়েছে এই সময়কালে সেই শ্রেষ্ঠ রোল মডেল। সম্প্রতি যে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, এ সম্পর্কে কিছু জানলেন, কেমন লাগলো? না, সম্প্রতি সুপ্রিম কোর্ট ছাড়াও আমি ভিখারি পাসওয়ানে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কালো গ্রাউন্ড পড়েছিল জীবনে প্রথম, পাওয়া অন্য পরবর্তীকালেও 2-1বার, আমার তো তখন চাকরি জীবন, আমি এত ডিটেলার নই। তো আমার অভিজ্ঞতাটা একটা আইনে পাশ করা ছাত্র বা ছাত্রী, নথিভুক্ত হওয়া, আইনজ্ঞ হিসেবে সে দাঁড়িয়ে সে খারাপ কি? আমার তো মাঝে মধ্যেই মনে হয় যে আমার কেসে আমি একটু বলবার সুযোগ পেয়ে বোধহয় আমার আইনজ্ঞরা আরও বেশি সাহায্য পেতে পারত। আমি 1-2বার সুযোগ পেয়েছিলাম লোয়ার কোর্টে। আমি আমার মতো বলেছিলাম, তো শুনলাম আমার এই সুযোগ দেওয়ার পর তাকেও বদল করলো সিবিআইরা। তো করেছে তো বদল, বলেছিল নদীর ওপারটায় না অন্য হাওয়া, পার্থবাবু আপনি সেই হাওয়াটাকে এখানে নিয়ে আসুন, তাহলেই মুক্ত হতে পারবেন। তো আপনারাও তো জানেন তাকে বদলি করে দেওয়া হয়ে তাকে এনআইএতে নিয়ে যাওয়া হয়েছিল। এগুলো আত্মকথায় নিশ্চয়ই আমি তো লেখালেখি করেন, আমিও তো লেখালেখি করতাম, বা আমার পারিবারিক সূত্রে লেখার একটা প্রবণতা আছে। তাদের ছুতে পারবো কিনা জানি না, তাদের স্মরণ করেই লিখি। আত্মকথায় লিখব সবাই, কবে নাগাদ বেহালা? সেটা কোনো কবে নাগাদ তো আমি আপনাকে বললাম, এ মাসেই, এ মাসে তো নিঃসন্দেহে যত তাড়াতাড়ি পারি। 18-19 নাগাদ আমরা দেখতে না, 18-19-এর আগেও যদি যেতে পারি, সেটা আমার ডাক্তাররা যদি অনুমতি দেয়, অন্তত গাড়িতে করেও যদি অফিসে না বসতে পারি, একটা চক্কর 10টা ওয়ার্ডে মানুষের কাছে দিতে চাই। কি মানে আপনি তো সব গান টান, মনে মনে কি আপনি তো গান টান ভালোবাসেন। আমি আপনাকে শেষ করে একটা কথা বলে ছেড়েছি তো অনেক কিছুই পুরনো অভ্যেস। আমার প্রিয় এক গায়কের লেখা, অসুখ বিসুখ হওয়ার পরে জিলিপি সন্দেশ। কিন্তু সেই বেহালায় গিয়ে যদি দেখেন যে মানুষ মুখ ঘুরিয়ে ফেলেছেন, তখন সেটা আরো ভয়ঙ্কর হবে না? জেল খাটার থেকে কি সেটা ভয়ঙ্কর হবে? অন্ধকার কূপে থাকার থেকেও কি সেটা ভয়ঙ্কর হবে? ভয়ঙ্কর অভিযুক্তদের সঙ্গে থাকার ইতিহাস কি সেটা আরো ভয়ঙ্কর হবে? আমার বিশ্বাস আছে মানুষের প্রতি। কিন্তু 26-এর নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায় আপনারা বেহালায় যতই সক্রিয় হচ্ছে। আপনি বেহালায়, আমরা তো 26 বলে নয়, আমি ছাড়া পাড়া সুস্থ হওয়ার পরে শারীরিক উপস্থিতি থেকে বাধ্যবাধকতায়
যেতে পারেননি, যেতে সেটাই অনেক পারেননি। আছে। সুতরাং আমার তো এত একটু লস অফ হ্যাঁ, ফেস হয়নি। যেটা লস অফ ফেস হয়েছে মিথ্যা অপবাদের উপরে দাঁড় করিয়ে, মানুষ যদি প্রশ্ন করে তার উত্তর দিতেই হবে। তারা আমায় জিতিয়েছে, তার বিরোধী পক্ষ হলেও আমি তার উত্তর দেবো। অথবা আপনি আমার তো কোনো খাটই নেই, আপনারা মিথ্যে প্রচার করে বলছেন। আমার কোন খাট আছে বাড়িতে? তো আপনি আমার ড্রয়িং রুমে বসে কথা বলছেন, শোয়ার ঘরের সামনে বসে বলছেন, পিছনে আমার শোয়ার ঘর, দেখুন না কোনটুকু ঘরে থাকি। এই যাবৎ যারা নেতা কমিউনের ছাড়া থাকার পর, এতে কমিউনও ভালোভাবে থাকে। যে ঘরে আমি থাকি, এই দেখুন না, আপনি ছবি নিয়ে চলে যান। হারাবার তো আমার তো কিছু নেই, আমি তো আই হ্যাভ নাথিং টু লুজ। আপনাকে এটা বলেননি, মানে আপনার ঘনিষ্ঠকে বলা হয়েছে। না, আপনি না, যদি আমার বলতেন যে ঘনিষ্ঠের সঙ্গে আমার কোনো বিষয় না, না, কেন তাহলে কেন প্রথম- কেন ঘনিষ্ঠের সঙ্গে বিষয় নয়? এটা এটা কেন বলছে? এই আমি ব্যক্তিগত উত্তর দেব না এবং ঘনিষ্ঠকে ছোটও করব না। এই যে আমি শুধু বলতে পারি আই এম এ ভিকটিম অফ এ কনস্পিরেসি, তাহলে আমার ঘনিষ্ঠ ভিকটিম অফ সার্কমস্টান্সেস। একটা শেষ প্রশ্ন করছি, যে প্রশ্নটা হয়তো বেহালার মানুষও আপনাকে করবেন। বেহালার সেন্সিটিভ মানুষ, শিক্ষিত মানুষ, যে ওই টাকার উৎস কি? এ প্রশ্নের উত্তর আমি দেব না। সাবজুডিস। সাবজুডিস কি ইনজুরিয়াস তা তো আমি জানি না। যেহেতু বিষয়টি এখন ট্রায়ালে আছে, তারাই প্রমাণ করবে। আর উৎস, রাজনৈতিক দলের টাকার উৎস কি, এ তো বিজেপি ভালো বলতে পারবে। মানে ওই টাকা ব্যক্তিগত নয়, রাজনৈতিক দলের। আবার সেই এক প্রশ্ন করছেন আপনি। কি এই প্রশ্নের জন্য এইগুলোই তো দেখাবেন না? এই যে 1 ঘন্টার প্রশ্নে 5 মিনিট টাইম দেবেন, এইগুলো না, এগুলো হচ্ছে এডিটিং এর পার্ট। আমি না, আবার দেখুন, আমি আবার যেটা বলতে চাইছি যে আমি আবার আপনাকে বলছি, আমার ছবিকে মসিলিপ্ত করবার চেষ্টা করলেও মসিলিপ্ত করা যাবে না। কিন্তু 26-এর নির্বাচনের আগে পার্থ চট্টোপাধ্যায় যে ভূমিকাতে, তা সে সমাজসেবীর ভূমিকায় হন, সাধারণ মানে বিধায়ক হিসেবে তিনি ঘুরে বেড়ান, যাই করুন না কেন, এটা কিন্তু একটা রাজনৈতিক বার্তা হবেই যে পার্থ চট্টোপাধ্যায় আবার আমি সক্রিয় এইটুকু হয়েছেন আপনাকে বিরোধী। বলতে পারি, একটা উদাহরণ। আমি অবসরপ্রাপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব নই, তাহলে আপনি সক্রিয় আছেন, ছিলামও, জেলে বসেও ছিলাম। আগামী দিনেও সক্রিয় হবেন। আমি কোনোদিনই নিষ্ক্রিয় ছিলাম না। আমি শুধু যশস্বীর মতন একটা উদাহরণ দিই। আপনি দেখেছেন তো T20-তে যে প্লেয়ারটি পায়ে চোট লাগার পরে ভালো খেলতে খেলতে মাঠের বাইরে চলে গিয়েছিল, আবার দলের প্রয়োজনে ভাঙা পা প্লাস্টার করে নিয়েও হাতে ব্যাট ধরেছিল। আমি শুধু বলতে পারি এই মুহূর্তে যে সেই ক্রিকেটীয় ভাষায় রিটায়ার্ড হার্ট কিন্তু মাঠ ছেড়ে যায়নি, আবার ফিরে এসেছি। টিম যদি না নেয় তাহলে সেই খেলোয়াড়। টিমের তো প্রশ্ন এখানে নেই। আমি তো অলরেডি নির্বাচিত টিমের হয়ে খেলছি। আমি 90 করে চাই, এখনো সুযোগ আছে আমাকে সেঞ্চুরি করবার। সেইটার চেষ্টা নিশ্চয়ই করব। আপনি প্রত্যাশা রাখছেন তৃণমূল দল আমার 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 আপনারা একটা রাজনৈতিক নেতার মাপকাঠি করেছেন সংসদীয় এবং পরিষদীয় জীবন, আর আমি বিচার করি নিজেকে তার সাংগঠনিক ক্ষমতার উপরে। আমি চিরকালই সাংগঠনিক বিভাগ বা মানব সম্পদ বিভাগের উচ্চ পদে কাজ করেছি। সারা ভারতবর্ষের মানব সম্পদের যে সংগঠন, তার জাতীয় সভাপতি ছিলাম,
পরপর 4 বছর আমার মন্ত্রীও হয়েছি, বিরোধী দলনেতাও হয়েছি। যখন তৃণমূল ক্ষমতায় ছিল না, যদি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, লোকসভায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় হয়, তাহলে মনে রাখবেন বিধানসভাও আমি সেদিনের বিরোধী দলনেতা ছিলাম। সেই কারণেই তো এই দুদিন আগে যখন একটা কমিটি, বিধানসভার কমিটিতে, দুটি কমিটিতে যখন আপনার নাম ইনক্লুড করা হলো, তখন সেটা নিয়ে কিন্তু একটা চর্চা শুরু হয়েছিল যে তাহলে কি এবার আবারও সক্রিয় ভূমিকায় পার্থ চট্টোপাধ্যায়কে দেখা যাবে। তো আমি তো টিকিট, রিজাইন করিনি। হ্যাঁ মানে বিধায়ক হিসেবে তো রিজাইন করেন। তাহলে এই কমিটিতে যাওয়াটাকে আপনি কিভাবে দেখছেন? আমি এটা অধ্যক্ষ মনে করেছেন, আমি কৃতজ্ঞতার প্রতি। বিধানসভায় তিনি যা মনে করেছেন তাই করেছেন। আমি তো তার কাছে, আসলে কি কোনো রাজনৈতিক বার্তা আছে? আমি কোনোটাতেই ইন্টারেস্টেড নই, এই কারণে যেহেতু আমি নিজেও সশরীরে শারীরিক কারণেই উপস্থিত হতে পারিনি বলে অধ্যক্ষকে চিঠিও জানিয়েছি। সুতরাং আমি শারীরিক সক্ষমতা থাকলে বাজেটে সময় উপস্থিত, আমি তো বাজেট অসীম দাসী উত্তরও বয়কট কোনোদিন করিনি। তা চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট কেন আমি অস্বীকার করতে যাব? আমার সুযোগ থাকলে তো একটা বক্তৃতাও দিতে পারতাম। আমি তো অনেকদিন বক্তৃতা দিতে পারিনি, বক্তৃতা শুনেছি। বক্তৃতা দেবেন এবার? না, শুনেছি। হ্যাঁ মানে আর এবার কোথায় সুযোগ থাকছে? হাউস তো আজকেই বোধহয় বন্ধ হয়ে যাচ্ছে। হাউস যদি 4-5 দিন বসে বা বিশেষ অধিবেশন যদি এর মধ্যে হবার সম্ভাবনা আমি দেখছি না। সুতরাং 2021-এর বিধায়ক হিসেবে আমার উপস্থিতি দেওয়াটা অনেক বেশি কাম্য বলে আমি মনে করি। পরিষদীয় মন্ত্রীও তো অনেক দিন ছিলেন। আমি হিসেব করে দেখছিলাম, প্রবোধ সিনহার পরে বোধহয় আমি, এবং একটি দলের, কোনো ফ্রন্টের নই, একটি দলের সর্বাধিক দলের অভিজ্ঞতা অর্জন করেছি। এসআইআর যেটা হলো, তার জেরে অনেকেই মনে করছেন যে এই যে 25,000 নাম্বার, 30,000 নাম্বার বিধানসভা ওয়ারি, এতে শাসক দল খুব চাপে পড়বে এবং বিরোধী দলের সুবিধা নিতে পারে। এই ব্যাপারটা দিয়ে, এই প্রশ্নটা দিয়ে আমি শেষ করব। শাসক দল তো 2002-এ আমরা তো লড়াইয়ের ময়দানে ছিলাম। শাসক দল নিঃসন্দেহে শাসক দলের অনুকূলে করবার চেষ্টা করেছিল। এসআইআরটা ততটা বিজ্ঞাপিত বা আলোচিত বিষয় ছিল না যতটা এখন হয়েছে। মানুষের দুর্গতি বেড়েছে ঠিকই। আমি আমার যে শাসক কুলের প্রধান, অনেক বিষয়ে তার সঙ্গে আমি একমত। সংশোধন দরকার, এটা যেমন জরুরি, তখন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করাটা তার কঠিন। এই যে নির্বাচন কমিশনের সবচেয়ে শ্রেষ্ঠ কমিশনার এখনও আমি মনে করি জাতীয় নির্বাচন কমিশন, সেশন, টিএন সেশন। এই যে কমিশনের একটা যে দাঁত আছে সে বোধহয় বুঝিয়েছিল। আর এখন যারা আসছে তাদের প্রথম থেকে একটা রাজনৈতিক ছাপ পড়ে যাচ্ছে। টিএন সেশনের ক্ষেত্রে সেটা ছিল না। আমার যা বই পড়ে মনে হয়েছে যে সেশনের পরবর্তীকালে নিজে একটা ইনস্টিটিউট করেছিলেন। আমার মনে হয় যে নাম বা ফর্ম নাম্বার 6 এবং ফর্ম নাম্বার 7, যেটা রাজনৈতিক দলগুলো সেটা আরো ভালো উপস্থিতি দিতে পারে। কিন্তু যে সমস্ত সত্য নতুন নতুন করে আরোপ করা হচ্ছে, এটা একটা অভূতপূর্ব। সেটার সঙ্গে আমি
সহমত হতে পারছি না। সহমত হতে পারি, অবাঞ্ছিত বলে যাদের চিহ্নিত করছে তারা জীবিত না মৃত এটা নিশ্চয়ই একটা বিষয়, তার কোনো আপত্তি নেই। কিন্তু যে জীবিত আছে বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জির এই ফোরে বোস অ্যান্ড বাসুতে, চ্যাটার্জি অ্যান্ড চট্টোপাধ্যায়ের ইস্যুতে তার নাম চলে যাবে, এটা হতে পারে না, হওয়া উচিত না, কাম্য নয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যে যদি কমিশন ব্যবহৃত হয় তাহলে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এই নির্বাচন কমিশনও, আমার এখন ব্যক্তিগত মত বলছি, সেই নিরপেক্ষতার চিত্র সঠিকভাবে ধরতে পারেনি। আপনি যেমন আমায় প্রশ্ন করছেন না 26-এ কি দাঁড়াবেন, আমার যেন মনে হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কেন্দ্রিক হয়ে পড়েছে। 2002-এ তখন নির্বাচন ছিল না, এটা খেয়াল রাখবেন। যে সমস্ত সত্য দিয়ে টানাটানি করা হচ্ছে তা আমার কাছে কিন্তু অবাঞ্ছিত বলে মনে হয়েছে, কিন্তু সংশোধন করাটা কোনো অন্যায় নয়। কোন সংশোধন? মানে মানে ডিভিশন ডিভিশন হ্যাঁ, সেটা তো একটা প্রক্রিয়া। তো এটাকে ব্যবহার অস্ত্র, নির্বাচনী অস্ত্র হিসাবে যদি কেউ ব্যবহার করে তার সঙ্গে সহমত হতে পারি না। ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে যদি ব্যবহার হয়, ভোটের হিসেব নিকেশ করে যদি নির্বাচন কমিশন, সেটা হবে খুব দুঃখের। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন সেশনের মতনও বজায় রাখতে পারত। সময় তখন ডিজিটাল ইয়েতে এতটা নয়, এতটা প্রভাব বিস্তার করতে পারেনি। এখন যতটা রাজনৈতিক জীবনে রাজনৈতিক পার্টিরা ডিজিটাল নির্ভর হয়েছে, যেমন আপনাদের উপস্থিতি প্রিন্ট মিডিয়ার থেকেও বেশি মানুষ কাছে পায়, সেরকম দিনম পরিবর্তন হয়েছে, কাজ পরিবর্তন হয়েছে। আমি দীর্ঘক্ষণ কথা বললাম এবং শেষে তো আমাদের একটা কনক্লুশনে টানতে হয়। আমি আপনার ওই কথাটাকে গুরুত্ব দিলাম যে রাজনীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে মুছে দেওয়া যাবে না, এক। আর জল ছাড়া যেমন মাছ বাঁচে না, আপনিও সেই উদাহরণটা দিলেন। এবার দেখার যে বেহালায় যাওয়ার পরে আপনার বেহালাই আমার শুধুমাত্র বেহালা আমার সংসদীয় ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র তো আমার সারা পশ্চিমবঙ্গে ছিল। আমি তো বিরোধী দলনেতাটা শুধু পশ্চিমবঙ্গের ছিলাম বিধানসভায়, আমি রিপ্রেজেন্ট করেছি। আমি তো বহনগর কেন্দ্র থেকে যাদবপুরে আসিনি বা সাতগাছিয়া বহনগর থেকে চলে যাইনি। আমি তো বেহালা পশ্চিমেই বামপন্থীদের শক্ত ঘাঁটিতে তৃণমূলের চতুর্থ লিস্টে রাষ্ট্রায়ত্ত শিল্পের মানব সম্পদ বিভাগের একজন উচ্চ পদে থাকা লোককে দিয়েছে। আমি তো কোনো নিশ্চিত পদে দাঁড়াইনি, আমি না চৌরঙ্গিতে দাঁড়িয়েছি। আমায় পঙ্কজ দা, আপনি নিশ্চয়ই নাম শুনেছেন, পঙ্কজ বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতা, আমার খুবই ঘনিষ্ঠ নেতা, যার কাছ থেকে আমি পরিষদীয় রীতিনীতি তো নিশ্চয়ই হাসিম আব্দুল শিখিয়েছেন, কিন্তু পঙ্কজদাও আমাকে বিধানসভার অন্দরে যথেষ্ট রকম প্রাধান্য দিয়েই কাজ করেছেন। তো পঙ্কজদা বলতে বুঝলি পার্থ, এই টালিগঞ্জে যে ব্রিজ,
সে ব্রিজের এপারটা হচ্ছে না পাওয়া লড়ে যাওয়ার ব্রিজ, আর ব্রিজের ওপারটা হচ্ছে নিশ্চিন্তে লড়াই করা আছে কিন্তু নিশ্চিন্ততায় আছে। তা আজও আমি মনে করি যে বেঁচে থাকতে গেলে রাজনৈতিক বিশ্বাস থাকা ভালো, কিন্তু যারা সমালোচনা করছে যে আমার আদর্শকে সঠিক বলে মনে করছে না, তাদের সঙ্গেও সমন্বয় রাখাটা পাপের নয়। কাদের ইঙ্গিত করছেন? পাপের নয়, আমি তো কোনোদিন বলছি কাদের মানে মানে বামপন্থীদের কথা বলছেন, হ্যাঁ? বিজেপির কথা বলছেন? তখন তো বিজেপির এত রাজ ছিল না। আপনি বিজেপিটাকে কেন, বামপন্থীদের বিজেপি শিওর যে এই সরকারের বিরুদ্ধে তারা সাংগঠনিক ক্ষমতা তাদের অর্জন করেছে। আমি এখনো সে অ্যানালিসিসে যাইনি, আমি তো 4 বছর একেবারে, কিন্তু শ্রীবৃদ্ধি ঘটেছে নিশ্চয়ই আপনাদের। তবে বিরোধী দলনেতা হিসেবে বিজেপি যে সুযোগ পেয়েছে মিডিয়ায়, সংগ্রামের মধ্যে থেকে উঠে আসা প্রাক্তন বিরোধী দলনেতা তার 20%ও পায়নি। অথচ তাকে মার খেতে হয়েছে, গাড়ি ভাঙতে হয়েছে, গাড়িতে গুলি করতে হয়েছে, নন্দীগ্রামে সিঙ্গুরে গুলি চলেছে, ঢুকতে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। আবার তারাও এই শাসকের প্রধান প্রশাসনিক পদেও তো তারা আছে, তাতে তো কোনো অসুবিধা নেই। এটা তো স্বাভাবিক গণতন্ত্রে। তাই বলছি যে অবজ্ঞাটা তখনই করা যায় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যারা ছিলেন তারা তো কেউ অচ্যুত কুমারকে বাস করতেন না। যদিও মারা গেলে আমি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গিয়ে দেখা করেছিলাম, সুভাষ চক্রবর্তী মারা যাওয়াতে আমি তো দেখা করেছিলাম। বা আমার এখনো মনে পড়ে গৌতম দেব, রবীন দেব, বা এখনকাল সুজন চক্রবর্তী, কার নাম করবো বলুন, তাদের সঙ্গে তো বাক্যালাপ আমরা কখনো বন্ধ করিনি। আপনার এই ফেজে তো আর যোগাযোগ হয়নি তাদের সঙ্গে? আমি এটা বলছি না, এই কোনো ফেস বলে আমি না, এমনিতে তো নিশ্চিতভাবে ছিল। এখনো যে 4 বছরের পরে আমার অবস্থানকে আমি স্পষ্ট করলে আমার বিরুদ্ধে মশিলিপ্ত করবার যারা চেষ্টা করছে তাদের সঠিক উত্তর দিলে তাদের ধারণা কমবে। টিভিতে বসে যে আলোচনা করে সেগুলো তো তথ্যভিত্তিক নয়। আর আপনাদের একটা মজার বিষয় আছে যে রাজনৈতিক বিষয় বিশ্লেষণটা আমাদের বক্তব্য নয়, এটা বক্তার নিজস্ব বক্তব্য, এই করে এড়িয়ে যান। কিন্তু বক্তব্য তো প্রকাশিত হয়, তাই না? আইনগত তকমাটাকে ফেস করবার ক্ষমতা আপনাদের নেই, তাই না? আমি মোকাবিলায় প্রস্তুত রাজনৈতিক ক্ষেত্রে নিজের সততাকে প্রকাশ করতে, আর সারাটি জীবন অর্জিত সততা, প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক বিশ্বাস পরবর্তীকালে এতটুকু চিত ধরেনি।